আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের কল রেকর্ড পাওয়া গেছে বলেছে প্রসিকিউশন। খতিয়ে দেখতে ফরেনসিক পরীক্ষার অনুমতি। চাকরি পুনর্বহালের দাবিতে অব্যাহতি পাওয়ায় এসআইদের আমরণ অনশনের ঘোষণা, অন্যায়ভাবে চাকরিচ্যুতির অভিযোগ। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার আরও উন্নতি, ফিজিওথেরাপি নিয়ে নিজে নিজে হেঁটেছেন বলে জানালেন চিকিৎসকরা। মানিকগঞ্জের শিবালয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের শীত বস্ত্র ও চিকিৎসা সেবা, চরাঞ্চলের জীবনমান উন্নয়নে এগিয়ে আসার আহ্বান। কুড়িগ্রামের অসহায় মানুষের জন্য ট্রাই ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ, দরিদ্র ও শীতকাতর জনজীবনে স্বস্তির পরশ। এবং হার দিয়ে বিপিএল এর সিলেট পর্ব শেষ করল হোস্ট টিম সিলেট স্ট্রাইকার্স। দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করছে রংপুর রাইডার্স। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে প্লাস্টিক বর্জ্য থেকে বিছানা তৈরির খবর। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন আদালতে বলেছে, জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে শেখ হাসিনাকে জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড পাওয়া গেছে। তবে ওই রেকর্ড অভিযুক্তদের কিনা তা পরীক্ষা করতে ফরেনসিক টেস্টের অনুমতি দিয়েছে আদালত। তথ্য প্রমাণ পাওয়ার ক্ষেত্রে অসহযোগিতার কথা আদালতে বললেও পরে চিফ প্রসিকিউটর বলেন, ধীরে তথ্য প্রমাণ পাচ্ছেন, তবে তা অসহযোগিতা নয়। মাজারুল হক মান্নার রিপোর্ট। যাত্রাবাড়ির ইমাম হোসেন তাইম হত্যাকাণ্ডের গ্রেপ্তার পুলিশের এসি তানজিম আহমেদ এবং গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যাকাণ্ডের আসামি পুলিশ কনস্টেবল আকরামকে হাজির করার আবেদন করে প্রসিকিউশন। ওই আসামিদের 20 জানুয়ারি হাজির করার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে সময় কিছু গুরুত্বপূর্ণ কল রেকর্ড পরীক্ষার করারও আবেদন জানানো হয়। শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রীর নয়, অনেকেরই ভয়েস রেকর্ড, বেশ কিছু সমর্থিত এবং অসমর্থিত বিভিন্ন রকমের অনলাইন থেকে শুরু করে এবং অপ্রকাশিত, যারা ভবিষ্যতে রাজনৈতিক কার্যে হয়তো বা তারা ব্যবহার করতে পারে এমন কিছু সোর্স থেকে আমরা এই ভয়েস রেকর্ডগুলো আসলে তার কিনা এবং জিও লোকেশনটা কি সেটা আরও যথাযথ তদন্তের জন্য আমরা এই কাজটি করছি। এডিকেটার ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। সমস্ত এভিডেন্সের ব্যাপারেই আমরা পার্ট করে তাদের কাছ থেকে ডিজিটাল ফরেনসিকের টেস্টের জন্য আমরা সেখানে পাঠাচ্ছি। এই মর্মে কোর্টের কাছ থেকে আদেশ নিয়েছি। তথ্য পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে আদালতে বলল, পরে এ বিষয়ে ব্যাখ্যা দেন চিফ প্রসিকিউটর। তথ্য সংগ্রহ চলছে, সুতরাং কাউকে এই মুহূর্তে আমরা দায়ী করা বা তাদের কারো বিরুদ্ধে ব্লেম করার মতো অবস্থায় আমরা এখনো যাইনি। যখন আমাদের প্রয়োজন হবে, যদি কোনো সংস্থা সহযোগিতা না করে, আপনারাও জানেন যে আইনগত পদ্ধতি আছে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণের। আমরা আপাতত কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অথবা কাউকে দায়ী মনে করা এটা এখন পর্যন্ত মনে করছি না। জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য কল রেকর্ডগুলো গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে প্রসিকিউশন। মাজারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। রাজুকের প্লট বরাদ্দে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে সহযোগী করে শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান সিদ্দিক ববি ও মেয়ে আজমিন সিদ্দিককে প্রধান আসামি করে 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 3 মামলার আসামি করা হয়েছে গণপূর্ত অধিদপ্তর রাজুকের 16 কর্মকর্তাকেও। রিপোর্ট রোকসানা আমিনের।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগী আসামি করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে আলাদা 3টি মামলা দায়ের করেছে দুদক। আলাদা 3 মামলার প্রধান আসামি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী। দুপুরে প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মামলার বিস্তারিত তুলে ধরেন দুদক মহাপরিচালক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রেহানা সিদ্দিক, তার মেয়ে জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 15 জন আসামির বিরুদ্ধে রাজুক পূর্বাচল প্রকল্পে বেআইনিভাবে পরস্পর যোগ সাজসে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্লট বরাদ্দের প্রেক্ষিতে এই আলোচ্য মামলাগুলো রুজু করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, পূর্বাচল নতুন শহরের সেক্টর 27-এর কূটনৈতিক জোনের 203 নম্বর সড়কে প্লট বরাদ্দের ক্ষেত্রে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন। এ বিষয়ে দুদকের কাছে যথেষ্ট প্রমাণাদি রয়েছে বলে জানিয়েছেন ডিজি। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য, বেআইনিভাবে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন মর্মে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে। শেখ রেহানার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শেখ হাসিনা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুক কর্মকর্তা সহ 15 জনকে আসামি করা হয়েছে। রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় 16 জন ও তার ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে দায়ের হওয়া মামলায় 16 জনকে আসামি করা হয়েছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা ইস্যু করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেছেন, মাল্টিপল ভিসা হলে কর্মীরা দেশে এসে আবারও নির্বিঘ্নে কর্মস্থলে ফিরে যেতে পারে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ গুহাদা ওসমান তার সাথে সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। গত বছরের মে মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রায় 18,000 বাংলাদেশি কর্মী কাজে যোগদান করতে না পারায় তাদের কাজের অনুমতির জন্য দেশটির সরকারকে অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়াকে আসিয়ানের সভাপতির দায়িত্ব নেওয়ার জন্য অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। পর্যবেক্ষণে আদালত বলেন, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে উল্লেখ করে আদালত বলেছেন, এই অবস্থায় অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে রিটকারী আইনজীবী মহসিন রশিদ জানিয়েছেন, এই আদেশের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে যাবেন। 3 দফা দাবিতে আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে শিক্ষার্থীরা আছেন সচিবালয়ের সামনে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জানেন, গত 13 নভেম্বর আমরা মন্ত্রণালয়ে একটা মিটিং করি এবং সেই মিটিংয়ে কিন্তু বলা হয়েছিল যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেনাবাহিনীকে কাজ হস্তান্তরের ব্যাপারে সকল ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু আমরা গত 2 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও আমরা কোনো কিছু দেখতে পাইনি, যার পরিপ্রেক্ষিতে আমরা গতকালকে থেকে গণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং এটা চলছে। কিন্তু আমরা কিছুক্ষণ আগে যে চিঠিটা পাইলাম সেই চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে আগামী 15 তারিখ বুধবারে যে মিটিংটা হবে সেই মিটিংয়ে প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর হবে। তারপর বিশ্ববিদ্যালয়ের বাণী ভবন ও হাবিবুর রহমান হল স্টিল স্ট্রাকচারের মাধ্যমে নির্মাণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং আবাসন যে ব্যাপারে যেটা বললো, আমরা যে অস্থায়ী আবাসন বলছে, সেই অস্থায়ী আবাসনের ব্যাপারে তারা 15 তারিখে বসে সম্পূর্ণভাবে আলোচনা করবে। এখন যে বিষয়টা সেটা হলো যে যেহেতু আমাদের এখান থেকে আমাদের 3টা দাবির মধ্যে 2টা দাবি তারা একদম বলে দিয়ে, আরেকটা দাবি বলছে এটা আলোচনা সাপেক্ষে কমপ্লিট করব। তো সেই জায়গা থেকে তারা যেহেতু আমাদের 3টা দাবির মধ্যে 2টা দাবি মেনে নিয়েছে, সেই জায়গা থেকে আমরা আমাদের
চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে অব্যাহতি পাওয়া পুলিশের 40তম ব্যাচের শিক্ষানবিশ 321 জন উপপরিদর্শক। অন্যায়ভাবে চাকরি থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। সকাল 10:30 থেকে সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নেয় সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অব্যাহতিপ্রাপ্ত পুলিশের 40তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ এসআইরা। চাকরিতে পুনর্বহালের দাবিতে গত 5 ও 6 জানুয়ারি সচিবালয়ের সামনে কর্মসূচি পালন করেন তারা। সে সময় স্বরাষ্ট্র সচিবের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় আবারও তাদের অবস্থান কর্মসূচি। দ্রুত চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আন্দোলনরতরা বলছেন, সারদা পুলিশ একাডেমির ইতিহাসে একসঙ্গে এতজনের অব্যাহতি দেওয়া নজিরবিহীন ঘটনা। যদি মনে হয় যে আমি বিশৃঙ্খলা করেছি, তো সেখানে আমাদের সারদায় পানিশমেন্টের ব্যবস্থা আছে, এক্সট্রা ড্রিল 1 ঘন্টার জন্য দিতে পারবে। আমরা একটা জিনিস বুঝে ওঠার আগেই আমাদের সাথে এমন ইনজাস্টিসটা হয়েছে। আমাদের দাবি একটাই, আমাদেরকে 321 জনকে অতি দ্রুত চাকরিতে পুনর্বহাল করা হোক। চাকরি হারিয়ে নিজেদের ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত তারা। ফিজিক্যালি, মেন্টালি এবং ফিনান্সিয়ালি সবভাবে আমরা এখন বিপর্যস্ত। তাই এই জায়গা থেকে আমরা হচ্ছে আবার স্বাভাবিকভাবে যে চলাটা, এটা আমাদের জন্য সো টাফ। আমি পরিবারের হাল ধরবো এবং আমি দেশ সেবায় নিয়োজিত হবো, এরকম একটা সময় যখন জব চলে যায়, আসলে হতাশারও নিচে যদি কোনো একটা ওয়ার্ড থাকে সেটা। 2023 সালের 4 নভেম্বর রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 40তম ব্যাচের বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছর 321 জন এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ভারতের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ, দুই দেশকে একসাথে থাকতে হবে, একে অপরকে বুঝতে হবে। কোনো শত্রুতা একে অপরের স্বার্থের জন্য ভালো হবে না। তিনি আরও বলেন, এমন কোনো কিছু করা উচিত নয় যাতে দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। দুদেশের সেনাবাহিনীর মধ্যে বিরাজমান সম্পর্ককে ওয়েল অ্যান্ড পারফেক্ট বলে মন্তব্য করেন তিনি। As of today, firstly, there is no vulnerability from any side. I am in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter, in November 24, we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let up on that side. The only thing is, as far as the joint exercise which is carried out, because of the situation as of now, that we have postponed for some time, and as and when the situation improves, that exercise will also go on. We talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার আগের দিনের চেয়ে উন্নতি হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। ফিজিওথেরাপি নেওয়ার পর বেগম জিয়া ভালো অনুভব করছেন এবং নিজে নিজে হেঁটেছেন বলেও জানিয়েছেন তারা। পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় পার করছেন সাবেক প্রধানমন্ত্রী। রাহুল রায়ের রিপোর্ট। লন্ডন ক্লিনিক হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রতিদিনই নিজ হাতে খাবার নিয়ে আসেন ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। হাসপাতালে পরিবার পরিজনের সহচর্য এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা দিন দিন স্থিতিশীল হচ্ছে। প্রফেসর পেট্রিক কেড উনি এসেছিলেন, উনি ওনাকে দেখেছেন, ফিজিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন এবং পরবর্তীতে উনি ফিজিওথেরাপি নেওয়ার পর মোটামুটি উনি ভালো আছেন। গতকাল কেসেও বলা যায় যে শারীরিকভাবে আলহামদুলিল্লাহ উনি স্টেবল আছেন। শুধু পরিবারের সদস্যরাই নয়, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সব ধরনের খোঁজ রাখছেন দলের নেতাকর্মীরাও। স্টেবল অবস্থায় আছেন এবং ইমপ্রুভ হচ্ছেন। আজকে নিজে হাঁটাহাঁটি করছেন
এবং আপনারা জানেন ফ্যামিলির সাথে থাকলে স্বাভাবিকভাবে একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়, সাইকোলজিক্যাল সাপোর্ট পান। যুক্তরাজ্য বিএনপি ইতিমধ্যে কর্মসূচি দিয়েছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যুক্তরাজ্যে অবস্থান প্রত্যেকটি ইউনিট, অঙ্গ সহযোগী সংগঠন, প্রত্যেকটি মসজিদে যা মসজিদে দোয়া মাহফিল এবং মিলাদ মাহফিল করার জন্য আমরা আহ্বান করেছি। অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, স্বাস্থ্যগত সব পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বাংলাদেশের মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করে বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকরা। রাহুল রায়, চ্যানেল আই। কয়েক বছর বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে আবারও শিক্ষার্থীদের জন্য আবাসিক সিট বরাদ্দের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রয়োজনীয় সংস্কার শেষে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ বরাদ্দের সুবিধা পাবেন বলে আশা করছে কর্তৃপক্ষ। মিথিলা নাজনীনের রিপোর্ট। 1921 সালে প্রতিষ্ঠার পর 100 বছরের ঐতিহ্যকে ধারণ করা সলিমুল্লাহ মুসলিম হলে 2021 সাল থেকে আবাসিক শিক্ষার্থীদের সিট বরাদ্দ বন্ধ ছিল। সংস্কার সহ নানা কারণে সিট বরাদ্দ বন্ধ হয়ে যাওয়া দুঃখজনক বলে মনে করে বর্তমান প্রশাসন। এ অবস্থায় প্রয়োজনীয় সংস্কার শেষে হলটিকে শিক্ষার্থীদের আবাসন উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুবই আন্তরিক এবং একদিকে তারা যেমন উচ্চ পর্যায়ে কমিটি গঠন করেছে, বুয়েটকে অ্যাসেসমেন্টের জন্য নিয়োগ করেছে, অর্থ ছাড় করেছে এবং এখন শিক্ষার্থীদের অ্যাটাচমেন্টও পজিটিভলি ভাবছে। এবং আমি আশা করি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাইনালি আমাদের সলিমুল্লাহ মুসলিম হলে শিক্ষার্থী অ্যাটাচমেন্ট দিবে এবং যে রাজনৈতিক কারণে যে হলটিকে বন্ধ করার পায়তারা হচ্ছিল সেটি হবে না। এমন উদ্যোগে আশাবাদী হয়েছে বিগত রাজনৈতিক সরকারের সময় বৈষম্যের শিকার শিক্ষার্থীরা। এই পুরাতন বিল্ডিং এর কিছু রুম আছে ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে বন্ধ করে দেওয়া, প্রায় 20 থেকে 30টা হবে। এর বাইরে প্রায় 150টার মতো রুম এখনো ছাত্র থাকার যোগ্য। গেস্ট রুম কোন রুমের যে কালচারটা ছিল, কুপ্রথায় আমি বলতেছি, এই কুপ্রথার আমি কিন্তু একজন ভয়াবহ সাক্ষী। আমি কিন্তু এটা ফেস করে আসছি। রাজনৈতিক পট পরিবর্তনের পরে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে হচ্ছে এটাই। যখন নতুন বিসি স্যার আসলো, ওনার কাছে আমরা শুরুতেই আমাদের হলের কার্যক্রমগুলো চালু করার জন্য আমরা সকল স্টুডেন্ট মিলে তাকে অনুরোধ করেছিলাম। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলেও সিট বরাদ্দ সহ শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া প্রশাসনের বিভিন্ন উদ্যোগ ইতিবাচক বলে মন্তব্য করেন সাধারণ শিক্ষার্থীরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। মানিকগঞ্জের শিবালয়ে দুর্গম চর আলোকদিয়ায় অসহায় দুস্থ ও দরিদ্রদের শীতবস্ত্র ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। হাতের নাগালে স্বাস্থ্যসেবা ও ঔষধ পেয়ে আনন্দিত সুবিধাবঞ্চিতরা। দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আব্দুল করিমের ভিডিও চিত্রে আলিমাল রাজের রিপোর্ট। পৌষের শীত আর ঘন কুয়াশায় স্থবির জনপদ না জাগলেও কাক ফোরে আরিচাঘাটে কর্মচাঞ্চল্য। নৌকায় নৌকায় তোলা হচ্ছে শীতবস্ত্র আর ওষুধপত্র। তারপর যমুনার বুকে প্রায় ঘণ্টাখানিকের নৌযাত্রা। যেতে যেতে দেখা মিলবে বিস্তীর্ণ চরাঞ্চল এবং প্রান্তিক মানুষের জীবিকা যুদ্ধ। মানচিত্র ধরে মানিকগঞ্জ রাজধানীর যতটা কাছে আর সহজগম্য, শিবালয়ের আলোকদিয়া চর ততটাই দুর্গম। হাল আমলের অধিকাংশ সুবিধাবঞ্চিত এই জনপদের প্রধান বাহন সনাতন ঘোড়ার গাড়ি। আঁকাবাঁকা মেঠোপথ আর নির্মল দৃশ্যপট যতটা আকর্ষণীয়, এখানকার জীবন জীবিকা ততটাই রুক্ষ আর অবর্ণনীয়। ঋতুচক্রের পালা বদলে জেকে বসা শীতে প্রান্তিক এই মানুষজনের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ।
আজন্ম দুর্গম যাতায়াত আর দুর্যোগের সাথে লড়াই করা চরবাসীর খাদ্যের সংস্থানে যেখানে দিন পেরিয়ে যায়, সেখানে শীতবস্ত্র ও স্বাস্থ্যসেবা অনেকটাই অধরা। এমন পরিস্থিতিতে প্রান্তিক এই জনপদের স্বস্তি ও উষ্ণতার বার্তা নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। দুর্মূল্যের বাজারে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল পেয়ে স্বস্তি জানিয়েছেন সুবিধাবঞ্চিত ও স্থানীয়রা। ডায়াবেটিস আর শরীরের ব্যথা কম্বল পাইলাম, এই যে খুশি হইলাম, মানে যে রোগ দিছে তার লাগে দোয়া করতেছি। মাজার হাড় ক্ষয় গেছে, আর হইলে যে বহর খাসার মধ্যে ব্যথা করে, বিষেতে জ্বর আসে খালি। অসুস্থ ছিলাম, ভালোই রাখতো আল্লাহ, তাদের জন্য আল্লাহ ভালো রাখুক। এই ঠান্ডার মধ্যে কম্বল পাইছি। আমরা যে বুড়া মানুষ কবর যাওয়ার সময় পাইলেন, এইটাই সন্তুষ্ট। গরিব মানুষ পাইছি, অনেক খুশি হয়েছি শীতের দিন। আমার কাছে খুব ভালো লাগতেছে, রুগীরাও বাঁচতেছে আর গরিব মানুষও বাঁচতেছে। খুব মোটা দারের একটা পোশাক পায়। গরিব মানুষের উপকার হচ্ছে, যাদের কম্বল নেই তারা এখন ভালো হলে শোভনে। প্রকৃতি জীবন ফাউন্ডেশন যেটা করলো, আরো অনেকে করলে এটা অনেক ভালো হবে। আরো শুধু সাময়িক সহায়তা কিংবা সেবাই নয়, দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও উদ্যোগে গুরুত্বারোপ করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এই যে দুর্গম চর, যেখানে কোনো ধরনের যেই শহর অঞ্চলে যেই ধরনের সাপোর্ট আমরা পাই সেটা পায় না, এখানে কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। পাশাপাশি এখানে কিন্তু এই বাচ্চারা আছে যারা, তারা কিন্তু পড়াশোনার সেভাবে সুযোগ পান না। শুধু একটি প্রতিষ্ঠান কিংবা একটি মানুষের পক্ষে কিন্তু এই কাজটি করা সম্ভব না। বাংলাদেশের সারা সব অঞ্চলে সব যেই ধরনের মানুষ আছে তাদের সমতা যদি আমরা চাই, তাহলে কিন্তু যাদের পক্ষে সম্ভব, যারা এই কাজগুলো করতে পারে এবং যারা সাহায্য সহযোগিতা করলে এরা উপকৃত হবে, সেই ধরনের কাজ এবং কর্মসূচি নিয়ে আমাদের কিন্তু এগিয়ে আসা উচিত। সরকারি সাহায্য সহযোগিতা খুব বেশি প্রয়োজন এ ব্যাপারে, আমি বলবো স্বাস্থ্যের ব্যাপারে এবং স্কুলের ব্যাপারে। একটা চলমান প্রক্রিয়ার মাধ্যমে এখানে যদি সাহায্য সহযোগিতা আসে কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু এই চরাঞ্চলের লোকজন অনেক উপকৃত হবে এবং তাদের কিন্তু কষ্ট লাঘব হবে। আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব। মানিকগঞ্জের শিবালয়ের আলোকদিয়া চর থেকে আলিমাল রাজি, চ্যানেল আই। বিএনপির সাথে জামায়াতে ইসলামের দ্বন্দ্ব নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ব্রাজিলকে বাংলাদেশে বড় বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন তিনি। পরে বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপির সাথে আমাদের তেমন কোনো বিরোধ নেই, মত পার্থক্য নেই। ছোট ছোট ইস্যুগুলোতে কেউ কেউ ফেরি ফেরি বা সাইডে কথা বলছেন, সেটা এত ধর্তব্য বিষয় নয়। বিএনপির নজরুল ইসলাম খান সাহেব, মাননীয় সেক্রেটারি জেনারেল আমাদের ফোর্সেন সাহেব ভেরি ক্লিয়ারলি বলেছেন যে জামাতের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আর জামাত এটা ফিল করে না যে বিএনপির সাথে আমাদের কোনো গ্যাপ আছে। 16টি নদ নদী বেষ্টিত দেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রাম। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় ঢাকা থাকছে সারাদিন। প্রচণ্ড শীতে বিপর্যস্ত এখানকার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র অসহায় মানুষেরা। প্রতিবারের মতো এবারও বছরের শুরুতেই কুড়িগ্রামের দরিদ্র মানুষের শীত নিবারণে কম্বল নিয়ে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। নদ নদীময় কুড়িগ্রামের মানুষ প্রতিনিয়ত দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকে। এবারের শীতেও বিপর্যস্ত এখানকার মানুষ। তাই দীর্ঘ 20 বছরের ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলার পাশাপাশি কুড়িগ্রামেও শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। কুড়িগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শহরের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। দরিদ্র ও শীতকাতর মানুষ কম্বল পেয়ে খুবই খুশি। কোথাও কোনো কম্বল পাই নাই এবছর,
তা যাই হোক, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখানে যে আমরা কম্বল পাইলাম, এটাতে আমাদের জন্য খুব উপকার হইল। এই কম্বল পাওয়াতে আমি বিরাট সুখী হচ্ছি। আল্লাহ দিলে এই হিসেবে আমি এবার ধন্যবাদ দিই। প্রতি বছর শীতে আমরা একটা করে কম্বল পাই, আমাদের উপকার হয়। আমার এখানে খুব শীত, এই কম্বলটা পায় আমাদের খুব উপকার হইল। শীত নিবারণের জন্য ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। যেহেতু কনকনা শীত আমাদের কুড়িগ্রামে, তাই এই সবার প্রয়োজন যে সবাই যেন আমাদের প্রতিটা ফাউন্ডেশন বা প্রতিটা সংগঠন যেন এগিয়ে আসে। ট্রাই ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ট্রাই ফাউন্ডেশন প্রতি বছর এই শীতার্থ মানুষের পাশে দাঁড়ায়। প্রচ্ছদ কুড়িগ্রামের পক্ষ থেকে ট্রাই ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ। তাদের এই সহযোগিতা যেন পরবর্তী শীতের মৌসুমগুলোতে অব্যাহত থাকে। ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগ অনুকরণীয় বলে জানান সমাজসেবীরা। কুড়িগ্রাম সহ সারা দেশে শীতার্থ মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে কিছুটা হলেও মানুষ উপকৃত হবে। যারা ধনাঢ্য ব্যক্তিরা রয়েছেন, তারা ব্যক্তি উদ্যোগেও এই সহায়তাটা করতে পারেন এলাকার মানুষের জন্য। এটা একটা মহৎ উদ্যোগ। ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগ অব্যাহত থাকুক। সহায় মানুষের পাশে এই শীত এবং বিভিন্ন উৎসবে তারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে, আগামী দিনেও এভাবেই তারা এই কুড়িগ্রামের মানুষের পাশে থাকবে এবং আমরা আশা করব যে তাদের দেখা দেখি অন্যরাও এগিয়ে আসবেন। এই দরিদ্রদের সহায়তায় ট্রাই ফাউন্ডেশনের মতো অন্য সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে বিপিএল আপডেট। পৃথিবী বদলাই আবার এলো বিপিএল সিজন 11-এ সিলেট পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করছে টেবিল টপার রংপুর রাইডার্স। ঢাকার মতো শতভাগ জয় দিয়ে সিলেট পর্ব শেষ করার লক্ষ্য রংপুরের নুরুল সোহানের। তবে খুলনার আবু হায়দার রনি ও হাসান মাহমুদের বোলিং তোপে 30 রানে দুই টপ অর্ডারের স্টিভেন টেইলর ও সাইফ হাসানকে হারায় রংপুর। শেষ খবর পর্যন্ত রংপুর রাইডার্সের সংগ্রহ 3 উইকেটে 80 রান। হ্যাট্রিক জয় হলো না সিলেট স্ট্রাইকার্সের। সিলেট পর্বের শেষ দিনে চিটাগং কিংসের কাছে 30 রানে হেরেছে হোম টিম সিলেট। প্রথমে ব্যাট করতে নেমে 203 রানের পাহাড়সম টার্গেট দেয় চিটাগং। ব্যাট করতে নেমে 8 উইকেটে 173 রানে থামে সিলেটের ইনিংস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানল 7 দিনেও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীদের আপ্রাণ চেষ্টার পরেও নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ছে। মৃতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। এছাড়া কমপক্ষে 16 জন নিখোঁজ রয়েছেন। তল্লাশি অভিযান শুরু করলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। লস অ্যাঞ্জেলস কাউন্টির ফায়ার সার্ভিসের চিফ অ্যান্থনি মারডন বলেছেন, শক্তিশালী বাতাসের প্রভাবে বুধবার পর্যন্ত দাবানল অব্যাহত থাকতে পারে। দাবানল থেকে রক্ষা পেতে 1,53,000 মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে 87,000 মানুষকে। লুটপাটের ঘটনায় 29 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি বিছানা বাজারজাতের প্রস্তুতি শুরু করেছে অস্ট্রেলিয়ার একটি কোম্পানি। উদ্ভাবকরা বলছেন, পরিবেশে বিভিন্ন প্লাস্টিকের বর্জ্যের বোঝা কমাতে বিশ্বে প্রথমবারের মতো এমন উদ্যোগ নেন তারা। ফেলে দেওয়া প্লাস্টিক ব্যবহার করে 1 ঘন্টার মধ্যে এই বিছানা তৈরি করা যাবে, যা কয়েক প্রজন্ম ব্যবহার করতে পারবে বলে দাবি করছে কোম্পানিটি। প্লাস্টিক থেকে পরবর্তীতে অন্যান্য আসবাব তৈরিতেও এই পদ্ধতি ব্যবহারের পরিকল্পনা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এবারে আইসক্রিম সাংস্কৃতিক সংবাদ।
পৌষ বরণের গান, নাচ আর পিঠাপুলি ভরা মেলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে সুরের ধারা পৌষ উৎসব। রাজধানীর লালমাটি হাই স্কুল মাঠে আয়োজিত উৎসবে অংশ নেন সুরের ধারার এক ঝাঁক শিল্পী। রায়লা নওশিনের রিপোর্ট। পৌষ বর্ণের গান আর মাটির টানে ফেরার আহ্বানে সুরের ধারার পৌষ উৎসব 1431। শুরুতে গানের তালে তালে র্যালি আর এক ঝাঁক শিল্পীর শীতের আগমনী গান। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন সুরের ধারার প্রতিষ্ঠাতা বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজনা চৌধুরী বন্যা। আগামীতেও দেশের সাংস্কৃতিক পরিসরে এমন আয়োজন চালিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা বরেণ্যই শিল্পীর কণ্ঠে। সকলের সাথে মিলেমিশে পথ চলতে হয়, ভালোবাসায়, স্নেহে, সহমর্মিতায়। সে কাজটি আমরা ভবিষ্যতেও চালিয়ে নিয়ে যেতে চাই এবং আমি বিশ্বাস করি যে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আমাদের এই কর্মকাণ্ড চালিয়ে নিয়ে যাব। পরে প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিকভাবে পৌষ উৎসবের সূচনা করেন বিশিষ্টজনেরা। আমরা কখনো আমাদের শেকড়কে ভুলে যেতে চাই না। আমরা অবশ্যই বিশ্ব মানব হতে চাই, কিন্তু তার আগে বাঙালি হতে চাই। এই পৌষ হচ্ছে আমাদের ফসলের, এই পৌষ হচ্ছে আমাদের কৃষিতে যে শ্রমিকরা কাজ করে তাদের শ্রমের। অনুষ্ঠানে শীতের পিঠাপুলির আয়োজন নিয়েছিলেন উদ্যোক্তারা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে পূবালী ব্যাংকের বাণিজ্য সংবাদ। যুক্তরাজ্য সহ ইউরোপ জুড়ে কর্মসংস্থান সংকটের বার্তা আসছে বিভিন্ন জরিপে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ বিভিন্ন দেশের রাজনৈতিক অস্থিরতা ইউরোপের বাণিজ্য পরিবেশকে দুর্বল করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর জরিপে বলা হচ্ছে, ভ্যাট ও ব্যয় বাড়ায় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো খরচ ও নতুন নিয়োগ কমিয়ে দিয়েছে। এর সঙ্গে জীবন নির্বাহের উচ্চ ব্যয়ের জন্য যুক্তরাজ্য এখন 6 জন শ্রমিকের 1 জন একবেলার খাবার বাদ দিতে হচ্ছে। বরিশাল বিভাগের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। সংস্কার বিষয়ে সাংবাদিকদের মতামত ও সুপারিশ জানতে আয়োজন করা এই সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, স্বাধীন, বস্তুনিষ্ঠ ও শক্তিশালী গণমাধ্যম কমিশনের প্রতিবেদনে এই 3 বিষয়ে সুপারিশমালা তুলে ধরা হবে। সে সময় সাংবাদিকরা প্রেস কাউন্সিলকে উপযুক্ত করে তৈরি করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আমরা এর মধ্যে আরো যে কাজ করেছি সেই কাজটা হচ্ছে জাতীয় পর্যায়ে আমরা একটা জনমত সমীক্ষা করেছি, মিডিয়া সংক্রান্ত সমীক্ষা, যেটা বাংলাদেশে গত 53 বছর হয়নি। জাতীয় পর্যায়ে এই সমীক্ষা গত 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন করে এটা করা হয়েছে। দৈব চয়ন পদ্ধতিতে 46,000 বাড়িতে আমাদের লোকেরা গিয়েছিলেন, তথ্য সংগ্রহকারীরা, এবং তারা সেখান থেকে মতামত নিয়ে এসেছেন। তারা জানতে চেয়েছেন এই একই কথা, যে গণমাধ্যমকে মানুষ কিভাবে দেখছে, গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আছে কিনা, তারা টেলিভিশন দেখে কিনা, তারা খবরের কাগজ পড়ে কিনা, তারা রেডিও শোনে কিনা, নাকি তারা সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভর করে, এটা আমরা জানার চেষ্টা করছি। ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভার্টিস বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা কর্মচারীরা। তারা জানান, কোম্পানিটির অধীনে থাকা শেয়ার দেশীয় একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়ায় আর্থিক এবং মানসিক ক্ষতির মুখোমুখি হয়েছেন তারা। 84 মাসের বেতন সহ ক্ষতিপূরণের দাবি জানিয়ে তারা বলেন, দাবি মানা না হলে আইনি পদক্ষেপ ও আমরণ অনশন কর্মসূচি করবেন কর্মকর্তা কর্মচারীরা। নোভার্টিস বলছে, তারা তাদের কর্মচারীদের 3 বছর চাকরি নিশ্চিত করেছে। পূর্ণকালীন সব কর্মীকে অতিরিক্ত এক্স গ্রেশিয়া পেমেন্ট দেওয়া হবে বলেও জানায় কোম্পানিটি। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সব শেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের কল রেকর্ড পাওয়া গেছে, বলছে প্রসিকিউশন। খতিয়ে দেখতে ফরেনসিক পরীক্ষার অনুমতি। চাকরি পুনর্বহালের দাবিতে অব্যাহতি পাওয়া এসআইদের আমরণ অনশনের ঘোষণা, অন্যায়ভাবে চাকরিচ্যুতির অভিযোগ।
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার আরও উন্নতি, ফিজিওথেরাপি নিয়ে নিজে নিজে হেঁটেছেন বলে জানালেন চিকিৎসকরা। মানিকগঞ্জের শিবালয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের শীতবস্ত্র ও চিকিৎসা সেবা, চরাঞ্চলের জীবনমান উন্নয়নে এগিয়ে আসার আহ্বান। কুড়িগ্রামের অসহায় মানুষের জন্য ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ, দরিদ্র ও শীতকাতর জনজীবনে স্বস্তির পরশ। এবং হার দিয়ে বিপিএল সিলেটের পর্ব শেষ করল হোস্ট টিম সিলেট স্ট্রাইকার্স। দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করছে রংপুর রাইডার্স। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।